হ্যাঁ স্যার। ওকে। হ্যাঁ, আমরা আমডাঙ্গা যুগল কিশোর মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের পক্ষ থেকে আজ যে বিভাগীয় সেমিনার, রাজ্য স্তরীয় সেমিনার তরাই ও ডুয়ার্সের লোকায়ত জীবন, এই আলোচনা চক্রে যারা আছেন আমাদের বিশেষ অতিথি, বিভাগের অন্যান্য শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রী সকলকে স্বাগত। আমরা শুরু করছি আমাদের আজকের আলোচনা চক্র। প্রথমেই বলি, আমরা যে রাজ্যে বাস করি প্রকৃতির অপার বৈচিত্র্যময় একটি রাজ্য। তার একদিকে সমুদ্র, আর একদিকে পাহাড়, আর একদিকে মালভূমি, নদী, সমতল, সবকিছু নিয়ে সৌন্দর্যের একেবারে আকুর আমরা বলতে পারি এই রাজ্য। তো কবির ভাষায় যখন আমরা সেটা জেনেছি যে সকল দেশের সেরা, সে যে আমার জন্মভূমি, ঠিক তেমনি আমরা যখন কর্মময় জীবনে একঘেয়েমি ক্লান্তিতে ভারাক্রান্ত হয়ে উঠি, আমাদের মন উড়ে যেতে চায়, ছুটে যেতে চায় অন্য কোথাও, অন্য কোনোখানে, সাগর, অরণ্য, পাহাড়, নদীর প্রান্তরে। আর এ সকল কিছুকে নিয়েই আমার এ বাংলা, সেই উত্তর অংশ, উত্তরবঙ্গ, সেখানকার পাহাড়, চা বাগান, অরণ্য, নদী, সবকিছু মিলিয়েই আমরা তার শান্ত স্নিগ্ধ সেই প্রকৃতির কোলে বারবার ছুটে যেতে চাই। একটা দিকে আমাদের প্রতিবেশী রাজ্য সিকিম, আরেকটি দিকে প্রতিবেশী রাষ্ট্র ভুটান উত্তর অঞ্চল জুড়ে, পূর্বে আসাম, কিছুটা মেঘালয়, এবং দক্ষিণ দিকে আরেকটি প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ। এই চৌহদ্দির মধ্যেই আটকে আছে যে প্রকৃতি আমাদের কাছে তরাই ও ডুয়ার্স নামে পরিচিত। তরাই ও ডুয়ার্স এই নামকরণের আলাদা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। একই সঙ্গেও কিছুটা হলে স্বতন্ত্রভাবে এই পটভূমিতে যে জীবনধারা গড়ে উঠেছে, যে বসতি, জনবসতি আছে, আমাদের থেকে খানিকটা আলাদাও। সাধারণ বাঙালি মধ্যবিত্ত পরিবারগুলির পাশাপাশি এখানে প্রান্তীয় নিম্নবিত্তীয় মানুষের দৈনন্দিন যে জীবনচর্যা বা হাজারো যে প্রতিকূলতার মধ্যে তাদের যে লড়াই সংগ্রাম, আমাদের কাছে আলাদাভাবে জানার এবং বোঝার দরজাটাকে খুলে দিয়েছে। আমরা জানবো একেবারেই সেই ক্রান্তীয় নিম্নবর্গীয় জীবন উত্তরবঙ্গে প্রতিটি কোণে কোণে যারা ছড়িয়ে ছিটিয়ে আছে। যদিও অল্প সময়ের মধ্যে আমাদের সেই জানার চৌহদ্দিটাকে আটকে রাখতে হবে। আমরা কতটুকু পারবো আমরা জানি না, সময় হয়তো পাবো না, কিন্তু আমরা চেষ্টা করব। আর আমাদের মধ্যে যে অতিথি আছেন, যার কাছ থেকে আমরা জানবো, তার সম্পর্কে কিছু না জানলেই নয়। এই তরাই ডুয়ার্সের লোকায়ত জীবন নিয়ে যিনি আজকের
আলোচক তাকে তার সংক্ষিপ্ত পরিচয়ের মধ্যে তার পরিচয় দেয়া বা তার সম্পর্কে বলা খুবই দুরূহ। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1946 সালে 22শে ফেব্রুয়ারি বর্তমান বাংলাদেশের ময়মনসিংহের একটি গ্রাম, ময়মনসিংহ জেলার একটি গ্রাম মুক্তাগাছায়। দেশভাগের কিছু পরেই তিনি অধুনা আলিপুরদুয়ার জেলা, তখন জলপাইগুড়ি জেলার অন্তর্গত ছিল, সেই আলিপুরদুয়ার একেবারে ভুটান এবং আসাম প্রান্ত ঘেঁষা একটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর লোকালয় বা জনপদ। সেখানকার ম্যাক উইলিয়াম হাই স্কুলেই তার পড়াশোনা। পরবর্তীকালে আলিপুর মহাবিদ্যালয়ে থেকে স্নাতক এবং লেখালেখি শুরু। বর্তমানে তিনি একজন অবসরপ্রাপ্ত গ্রন্থাগার কর্মী। তার সাহিত্য চর্চা মূলত লোক সংস্কৃতি অনুসন্ধানের মধ্য দিয়ে। তিনি প্রতিষ্ঠাতা সম্পাদক ডুয়ার্স লোক সংস্কৃতি একাডেমির। এই সময় পর্যন্ত তার সম্পাদিত এবং মৌলিক গ্রন্থের সংখ্যা প্রায় 40টি। এই 40টি গ্রন্থের মধ্যে অতি উল্লেখযোগ্য কিছু গ্রন্থের নাম আমি যদি স্মরণ করি: উত্তরের আদিবাসী চর্চার নানা দিগন্ত, প্রান্তীয় উত্তরবঙ্গের লোককবি, প্রান্তীয় উত্তরবঙ্গের জনজাতি, উত্তরবঙ্গের আদিবাসী পরিচয়, উত্তরের আদিবাসী লোককথা, লোকায়ত আঙিনায় উত্তরবঙ্গ, একাধিক গ্রন্থ আমরা দেখেছি এবং বিশেষত বেশ কিছু জনজাতির উপরেও তার মৌলিক গ্রন্থ রয়েছে। এমনকি সম্প্রতি তার যে বইটি বেরিয়েছে ইতিকথায় আলিপুরদুয়ার, তো শুধু গ্রন্থ রচনা নন, তিনি সম্মানিত হয়েছেন একাধিক পুরস্কার দ্বারা। আমরা জানি 2007 সালে তিনি জীবন শিল্পী সংস্কৃতি কেন্দ্র থেকে আদিবাসী সংস্কৃতি চর্চার জন্য বিশেষ সম্মান লাভ করেছিলেন। 2015 সালে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অফ ভিজুয়াল আর্টস বিভাগ থেকে সম্মানিত হয়েছেন। বিশেষ সম্মান লাভ করেছেন 2017 পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী উন্নয়ন দপ্তর ও রাজ্য চা ও আদিবাসী উৎসব থেকে। তার সম্পর্কে এত সংক্ষিপ্ত সময়ে বলে শেষ করা সম্ভব নয়। আমরা আজকে সেই মানুষটাকে পেয়ে কৃতার্থ, তাকে কৃতজ্ঞতা নিবেদন করছি তার প্রতি। একই সঙ্গে আমাদের আমডাঙ্গা যুগল কিশোর মহাবিদ্যালয়, তার বাংলা বিভাগ এবং আমরা যারা তার বাংলা বিভাগের অধীন অধ্যাপক অধ্যাপিকারা আছি এবং ছাত্রছাত্রীদের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানাই। আমি শ্রী প্রমোদ নাথ মহাশয়কে আমি তার ক্যামেরাটি অন করার জন্য এবং তাকে স্বাগত জানাচ্ছি, তাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। স্যার, আপনি বসে পড়ুন স্যার। হ্যাঁ, বসুন। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি আমাদের স্যার। স্যার নমস্কার। হ্যাঁ, শুনতে পাচ্ছেন স্যার? সবাইকে নমস্কার জানাই। আমডাঙ্গা যুগল কিশোর মহাবিদ্যালয় বাংলা বিভাগের উদ্যোগে আজকে আয়োজিত এই
রাজ্যস্তরীয় সেমিনারে আলোচনা সভায় যারা এই আলোচনা শুনছেন বা উপস্থিত থাকছেন তাদের সবাইকে আমি আমার শুভকামনা, অভিনন্দন জানাই, নমস্কার জানাই। বাংলা বিভাগ আমডাঙ্গা যুগল কিশোর কলেজের বাংলা বিভাগের কর্তৃপক্ষ যারা আমাকে আজকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ করেছেন, কিছু বলার জন্য সুযোগ করে দিয়েছেন, তাদের কাছে আমি আমার কৃতজ্ঞতা জানাই। আজকে আমাদের যে আলোচনার বিষয়, সেই আলোচনার বিষয় তরাই ডুয়ার্সের লোকজীবন। এখন প্রশ্নটা হলো, কলকাতা বা সন্নিহিত অঞ্চলে যারা বসবাস করেন তাদের অনেকের কাছেই এই শব্দবন্ধ দুটি অনেকটা নূতন লাগবে, নূতন শুনতে লাগবে। কোথায় তরাই, কোথায় ডুয়ার্স, বা কি করেই বা এই তরাই ডুয়ার্সের উৎপত্তি হলো, কোনটা তরাই কোনটা ডুয়ার্স। প্রথমে আমাদের সেই বিষয়ে একটু আলোচনা করা বা জানার প্রয়োজন আছে বলে আমি মনে করি। সাধারণভাবে যেটা বলা হয়, হিমালয়ের সানুদেশের সমতল যে অংশ, সেই অংশই তরাই নামে পরিচিত। দার্জিলিং হিমালয়ের আমাদের আলোচনার বিষয়, দার্জিলিং হিমালয়ের সমতল যে অঞ্চল তরাই, সেই অঞ্চলটাকে তরাই বলা হয়। সেই তরাইয়ের যে জনজীবন, তরাইতে যে জনগোষ্ঠীর, লোকায়ত জনগোষ্ঠীর মানুষের বসবাস, তাদের জনজীবন আজকে আমাদের আলোচনায় আসবে। এখন প্রশ্ন হলো, এই তরাই শব্দটা কিন্তু শুধু আমাদের দার্জিলিং এর সন্নিহিত অঞ্চলে আছে তা কিন্তু নয়। বলা হয় হিমালয়ের সানুদেশ অঞ্চল তরাই। ফার্সি ভাষায় এই তরাই শব্দের অর্থ হলো স্যাঁতসেঁতে বা অস্বাস্থ্যকর অঞ্চল। এই অঞ্চল খুব বেশি বড় নয়। সেই সূত্র ধরেই কিন্তু আমরা বলতে পারি, আমাদের যে যে রাজ্যে হিমালয় আছে, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, অসমের কিছু অংশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং প্রতিবেশী রাষ্ট্র নেপাল, এই সব জায়গাতেই কিন্তু হিমালয়ের সানুদেশ আছে, সমতল অংশ আছে, এবং এই সব উত্তর ভারতের হিমালয় সংলগ্ন সব জায়গাতেই কিন্তু তরাই শব্দটি ব্যবহৃত হয়। নেপালের মোরাং অঞ্চলে, মোরাং জেলায় তরাই অঞ্চল নামে একটি জায়গা, সেখানেও কিন্তু রয়েছে। তাহলে আমরা জানি যে এই তরাই শব্দটা বা তরাই অঞ্চলটা কোন এলাকার মধ্যে পড়ে, এটা কিন্তু আমাদের প্রথমে আমরা একটু বুঝে নিতে চাইলাম। যে তরাই মানে হিমালয় সংলগ্ন, হিমালয়ের সানুদেশের যে অঞ্চল, সেই অঞ্চল তরাই। এবং ফার্সি ভাষায় তরাই শব্দের অর্থ ভিজে, স্যাঁতসেঁতে বা অস্বাস্থ্যকর অঞ্চল। এই প্রসঙ্গে যদি আমরা একটি প্রামাণ্য বইয়ের কথা উল্লেখ করি, আমরা যদি হরিমোহন সান্যালের দার্জিলিং এর ইতিহাস বইতে একটু দেখি, তাহলে আমরা দেখব তিনি লিখেছেন, বইটি প্রকাশিত হয়েছে 1880 খ্রিস্টাব্দে। তিনি লিখেছেন, তরাই হলো পর্বতের তলদেশ। এই তল শব্দের থেকেই অপভ্রংশ হয়ে পরবর্তীকালে তরাই শব্দের উৎপত্তি হয়েছে। ইংরেজিতে যাকে বলা হয় টারাই বা টেরাই উচ্চারণ করেন। ইংরেজরা তরাই উচ্চারণ করতে পারেন না, তারা তেরাই উচ্চারণ করেন। সেই দিক থেকে আমরা কিন্তু পর্বতের তলদেশ, এটা হিসাবেও আমরা তরাই শব্দটাকে ব্যবহার করতে পারি। এবার আমরা ডুয়ার্স অঞ্চলের দিকে আসি। তরাই যেরকম উত্তর ভারতের হিমালয় সংলগ্ন সব রাজ্যেই তরাই আছে, ডুয়ার্স কিন্তু
সেভাবে অন্য আর কোথাও নেই। ডুয়ার্স হচ্ছে আমাদের এই জলপাইগুড়ি জেলা, যেটা অখণ্ড জলপাইগুড়ি জেলা, সেই অখণ্ড জলপাইগুড়ি জেলার তিস্তা নদী থেকে অসমের দরং জেলার ধানসিঁড়ি নদী পর্যন্ত বিস্তৃত অঞ্চলে ভারতবর্ষের সমতল ভূমি থেকে হিমালয়ের পার্বত্য অঞ্চলে প্রবেশ করবার যে 18টি দরজা বা দুয়ার বা ডোর, দরজা শব্দ ডোর, সেই ডোরটাই কিন্তু পরবর্তীকালে ডুয়ার্স শব্দে পর্যবসিত হয়েছে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? বিষয়টা হচ্ছে এইরকম যে ভারতবর্ষ থেকে ভুটানে প্রবেশে ব্রিটিশ শাসিত ভারতে 18টি দরজা বা 18টি ডোর দরজা ছিল। সেই 18টি দরজায়, সেটা কোথায়? জলপাইগুড়ি জেলার তিস্তা নদী থেকে অসমের দরং জেলার ধানসিঁড়ি নদী পর্যন্ত বিস্তৃত অঞ্চলে এই 18টি অঞ্চলে 18টি দুয়ার সেখানে ছিল। এটাই কিন্তু এই যে ডোর শব্দটা, এই ডোর শব্দ থেকে দুয়ার শব্দের উৎপত্তি হয়েছে। এখন আমাদের আলোচনার বিষয় কোনটা থাকবে? কোন ডুয়ার? এখন 1864 সনে দ্বিতীয় ভুটান যুদ্ধের পর এই এলাকাটা ছিল ভুটানের অধীনে। 1864 সনে দ্বিতীয় ভুটান যুদ্ধের পর 1865-তে ভুটান পরাজিত হয়। 1865-র 11ই নভেম্বর সিনটুলা চুক্তি স্বাক্ষরিত হয়। সেই সিনটুলা চুক্তি অনুযায়ী সমগ্র ডুয়ার্স অঞ্চল ব্রিটিশ ভারতের অধীনে আসে। এই যে ব্রিটিশ ভারতের অধীনে এই যে ডুয়ার্স অঞ্চল এলো, তখন থেকে ডুয়ার্সের গুরুত্ব প্রশাসনিক এবং সামরিক দিক থেকে অনেকটা বেশি মাত্রায় সবার মনোযোগের কেন্দ্রস্থল হয়ে উঠল। এবং তখন আমাদের ডুয়ার্স ছিল জলপাইগুড়ি জেলার, অখণ্ড জলপাইগুড়ি জেলার। বর্তমানে জলপাইগুড়ি জেলা বিভাজিত হয়ে আলিপুরদুয়ার জেলা হয়েছে। এই বর্তমানে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার তিস্তা থেকে সংকোচ এই মধ্যবর্তী অঞ্চলে ভুটানে প্রবেশ করবার 6টি দরজা ছিল। এই 6টি দরজায় কিন্তু আমরা ডুয়ার্স হিসেবে চিহ্নিত করি। এই ডুয়ার্সকে আমরা ওয়েস্টার্ন ডুয়ার্স বা বেঙ্গল ডুয়ার্স নামে চিহ্নিত করে থাকি। আর বাকি যে 12টা দুয়ার, টোটাল 18টা দুয়ার, বাকি 12টা দুয়ার সংকোচ নদীর পূর্ব পাশ থেকে অসমের দরং জেলার ধানসিঁড়ি নদী পর্যন্ত যে 12টি অঞ্চল, 12টি দুয়ার, সেই দুয়ারটা এখন অসম দুয়ার বা ইস্টার্ন ডুয়ার্স নামে পরিচিত। তাই আলোচনার সুবিধার্থে আমাদের বলতে হবে কোনটা ইস্টার্ন ডুয়ার্স, কোনটা ওয়েস্টার্ন ডুয়ার্স। আমাদের আলোচনা আজকে আমরা যে ডুয়ার্সের আলোচনাটা করব, সেই ডুয়ার্সটা হচ্ছে ওয়েস্টার্ন ডুয়ার্স। মানে এটা পশ্চিমবঙ্গের মধ্যে পড়েছে, বর্তমানে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার মধ্যে পড়েছে। 6টি দরজা, এই 6টি দরজার যে ডুয়ার্স তিস্তা থেকে সংকোচ নদীর মধ্যবর্তী অঞ্চল, সেটাই আমাদের আজকে আলোচনার মূল কেন্দ্র। এই ডুয়ার্সের আয়তনটা কত? এই ডুয়ার্সের আয়তন উত্তর দক্ষিণে 10 মাইল থেকে 30 মাইল চওড়া এবং পূর্ব পশ্চিমে 230 মাইল থেকে প্রায় 300 মাইল পর্যন্ত চওড়া। এই যে অঞ্চল, এই অঞ্চলটাই হচ্ছে বর্তমানে ডুয়ার্স অঞ্চল। প্রসঙ্গত উল্লেখযোগ্য, ডুয়ার্সের চাইতে তরাইয়ের আয়তন কিন্তু অনেক কম। মানে আমাদের হিমালয় সংলগ্ন দার্জিলিং হিমালয় সংলগ্ন অঞ্চলের যে তরাই অঞ্চল, সেই অঞ্চলের আয়তন আমাদের ডুয়ার্স অঞ্চলের আয়তনের চাইতে কিন্তু অনেক কম। এখন আজকের যে শব্দবন্ধ ডুয়ার্স তরাই, তরাই ডুয়ার্স,
এই যে শব্দবন্ধটি একসাথে উচ্চারিত, দুটি জায়গা একসাথে আমরা উচ্চারণ করছি, এই উচ্চারণটা কিন্তু 2 দশক আগেও আমরা একসাথে প্রায় আমরা কখনোই উচ্চারিত হতে দেখিনি। 2 দশক আগে মানে 62 সনে, হ্যাঁ, অনেকটাই আগে, 62 সনে চীন যুদ্ধের পর আমাদের নয়াদিল্লির সাউথ ব্লক এই তরাই সম্পর্কে আগ্রহী হয়ে ওঠে। কারণ তরাইয়ের একমাত্র প্রধান কেন্দ্র শিলিগুড়ি, শিলিগুড়ি থেকে চীন, তিব্বত এবং ভারতবর্ষের সীমানা নাথুলার দূরত্ব মাত্র 49 কিলোমিটার। তরাই নামটা সেই সময়ে প্রচলিত হতে থাকে এবং এই তরাই নামটা আরো পরবর্তীতে আরো একটু মানুষের মধ্যে আসে, প্রচারে আসে, সেটা হলো নকশালবাড়ির আন্দোলন। তরাইয়ে নকশালবাড়ির যে ব্লক, নকশালবাড়ির যে অঞ্চল, সেই অঞ্চলে নকশালবাড়ির যে আন্দোলন, সেই আন্দোলনের সময় তরাই নামটা আরো মানুষের কাছে ছড়িয়ে পড়ে। সেই সময় বিশিষ্ট গণসঙ্গীত শিল্পী অজিত পান্ডে একটি গান লিখেছিলেন, তরাই কান্দে জ্বলছে আমার হিয়া। এই গানটি এতটা জনপ্রিয় হয়েছিল যে তরাইয়ের নাম বহু লোকের মধ্যে, বহু মানুষের মধ্যে প্রচার লাভ করেছিল। আরো পরবর্তীতে দার্জিলিং পাহাড়ে সুভাষ ঘিসিং এর নেতৃত্বে গোর্খা লিবারেশন ফ্রন্টের উদ্যোগে তিনি যে আন্দোলনের ছক করেছিলেন দার্জিলিং পাহাড়ে, সেই দার্জিলিং পাহাড়ের সেই আন্দোলনটাকে পাহাড় থেকে সমতল তরাই বেঙ্গল ডুয়ার্স, সেই ডুয়ার্সে তিনি ছড়িয়ে দিতে চেয়েছিলেন। তখন এই তরাই ডুয়ার্স শব্দটি খুব ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছিল। বর্তমান সময়ে এই তরাই ডুয়ার্স শব্দটি কিন্তু এখন কিছু কিছু জায়গায় সরকারি এবং বেসরকারি ভাবে একসাথে ব্যবহার করা হচ্ছে। কারণ আমি আগেই বললাম যে তরাই ডুয়ার্স এই শব্দটি একসাথে কিন্তু 2 দশক 3 দশক আগেও কেউ কিন্তু সেভাবে ব্যবহার করতো না। সাংস্কৃতিক লোকায়ত জীবন, লোকায়ত মানুষ এবং তার যে বিশেষত্বগুলো থাকে, সেই বিশেষত্বের ক্ষেত্রে এই দুটি জেলার, দুটি অঞ্চলের গুরুত্ব কিন্তু অপরিসীম। যেমন এই প্রসঙ্গে একটি কথা বলি, যারা ভাষাবিদ মানুষ, ভাষা নিয়ে যারা কাজকর্ম করেন, তারা ডুয়ার্স অঞ্চলে বা অখণ্ড জলপাইগুড়ি বা আলিপুরদুয়ার জেলা মিলে যে ডুয়ার্স, সেই অঞ্চলে তারা 151টি মাতৃভাষার সন্ধান পেয়েছেন। 151টি মাতৃভাষার সন্ধান পেয়েছেন। এটা আমার কথা নয়, এটা হচ্ছে ভাষাবিদদের কথা। এই যে 151টি মাতৃভাষার সন্ধান ডুয়ার্স অঞ্চলে তারা পেলেন, এই 151টি মাতৃভাষাকে আপনারা সবাই জানেন ভারতবর্ষের মোট 4টি ভাষা গোষ্ঠী আছে। ভারতীয় আর্য, দ্রাবিড়, ইন্দো মঙ্গলয়েড এবং অস্ট্রিক। যত ভাষা আছে ভারতবর্ষে, সেই ভাষাগুলো এই 4টি ভাষার মধ্যে পড়বে। ভাষা বিজ্ঞানীরা যখন শ্রেণী নির্ণয় করতে বসলেন বা ক্লাসিফিকেশন করতে বসলেন, তখন এই 151টির মধ্যে দেখা গেল 8টি বিদেশি ভাষা, 8টি বিদেশি ভাষা এবং 42টি ভাষাকে তারা কোনো গোষ্ঠীর মধ্যেই পেতে পারলেন না। তাহলে 42 আর 50টি ভাষাকে যদি আমরা 151টি ভাষার থেকে বাদ দেই, তাহলে ক্লাসিফাইড ভাষা বা শ্রেণী নির্ণীত ভাষার সংখ্যা দাঁড়ায় 101টি। তাহলে আমাদের ধরে নিতে কোনো অসুবিধা নেই যে 101টি জনগোষ্ঠীর মানুষ এই ডুয়ার্স অঞ্চলে এক সময়ে বসবাস করত। তা না হলে 101টি ভাষা ক্লাসিফিকেশন কিভাবে করা হয়? এই ভাষা গোষ্ঠী ছিল, এই ভাষা গোষ্ঠীর মানুষেরাও ছিল।
বর্তমান সময়ে অনেক ভাষা হারিয়ে গেছে, অনেক জনগোষ্ঠীর হয়তো অবলুপ্তি ঘটেছে, কিন্তু এই যে 151টি শ্রেণী নির্মিত ভাষা ডুয়ার্সে আছে, এই এতগুলো ভাষা কোন জেলাতে বা এতগুলো জনগোষ্ঠীর মানুষ কোন জেলাতে কিন্তু একসাথে বসবাস করে না। সেই দিক থেকে দেখতে গেলে আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আমাদের চারপাশে আমাদের প্রতিবেশী যারা এত ভাষাভাষী মানুষ, এত জনগোষ্ঠীর মানুষ, এত সম্প্রদায়ের মানুষ, এত ধর্মের মানুষ, এত বর্ণের মানুষ নিয়ে আমাদের এই গঠিত ডুয়ার্সে আমরা কিন্তু সম্প্রীতি সংহতি বজায় রেখে এই অঞ্চলের সবাই নিজস্ব সংস্কৃতি চর্চার বিকাশ এবং নিজস্ব সংস্কৃতির অস্তিত্বকে নিজ নিজ অস্তিত্বকে বজায় রেখে তারা কিন্তু পথ চলছেন, পথ হাঁটছেন। এটা গেল ডুয়ার্সের জনবিন্যাসের চরিত্র। এবার যদি তরাইয়ের জনবিন্যাসের চরিত্রে আসি, দার্জিলিং জেলা আমাদের আলোচনার বিষয়। দার্জিলিং হিমালয়ের সন্নিহিত যে তরাই, সেই অঞ্চলে ভাষাবিদরা 116টি মাতৃভাষার সন্ধান পেয়েছে। ভাষাবিদরা শুধু দার্জিলিং জেলাতে, তরাই অঞ্চল সহ দার্জিলিং অঞ্চলে 116টি মাতৃভাষার সন্ধান পেয়েছেন ভাষাবিদরা, এবং তারা সেখানে দেখেছেন এখানে 17টি বিদেশি ভাষা এবং 16টি ভাষাকে কোন ভাষা গ্রুপেই শ্রেণী হিসাবে চিহ্নিত করা যাচ্ছে না। তাহলে এই যে 33টি ভাষা 116টি ভাষার থেকে বাদ যদি আমরা দেই, তাহলে কিন্তু সেখানে যে 76টি ভাষা থাকে, তাহলে আমরা ধরে নিব দার্জিলিংয়েও 76টি জনগোষ্ঠীর মানুষের বসবাস এক সময়ে ছিল। তরাই অঞ্চল সহ দার্জিলিংয়ে এক সময়ে এই অঞ্চলগুলো কিন্তু এতগুলো জনগোষ্ঠীর মানুষ সেখানে তাদের সাংস্কৃতিক পরিমণ্ডলকে বজায় রেখে তাদের লোকায়ত জীবন যাপন করতে। এবার আমাদের আলোচনা বিষয়ে শেষ অংশটায় আসি, সেটা হচ্ছে এটা যে লোকজীবন। এখন লোকজীবন কোনটা? আমরা কাকে লোকজীবন বলবো? লোক কারা? লোক ইংরেজিতে ফোক বা মানুষ। আমরা যদি লোককে আরো সহজ করে বলি মানুষ, তাহলে কিন্তু সব মানুষই কিন্তু লোকের পর্যায়ে পড়ছে না। আমরা কাদেরকে ফোক বলবো বা কাদেরকে লোক হিসাবে চিহ্নিত করব, তাদের জীবনযাপনকে লোকজীবন হিসাবে চিহ্নিত করব? আমরা লোক বলতে আমরা বুঝবো সাধারণ মানুষের একটি বড় অংশ, সব মানুষ নয়, সাধারণ মানুষের একটি বড় অংশ যারা গোষ্ঠী চরিত্র প্রতিপালন করেন এবং যারা তাদের সভ্যতা, তাদের স্থাপত্য, তাদের ঐতিহ্য, তাদের স্মৃতিকথা, তাদের পূজা পার্বণ উৎসব পুরাকীর্তি এবং কারুশিল্প দারুশিল্পকে বংশানুক্রমিক ভাবে রক্ষা করেন, তাদেরকেই আমরা লোক বা ফোক হিসাবে চিহ্নিত করতে পারি। এবং এই যে লোক, সাধারণ মানুষের বড় অংশের যে এই যে লোক, এদের যে জীবন যাপন, সেটাই কিন্তু হচ্ছে লোকজীবন। যাদের গোষ্ঠী চরিত্র আছে, যারা একটি নির্দিষ্ট ভূমিখণ্ডে বসবাস করে, যারা তাদের ঐতিহ্য, প্রথা, বিশ্বাস এবং তাদের নানা রকম উৎসব অনুষ্ঠান, পুরাকীর্তি, চারু শিল্প, দারুশিল্পকে বংশানুক্রমিক ভাবে রক্ষা করেন, তাদের যে যাপন চিত্র, সেই যাপন চিত্রই হচ্ছে লোকজীবন। আমাদের আজকের আলোচনার বিষয় তরাই ডুয়ার্সের লোকজীবন। আমি আলোচনার পূর্ব মুহূর্তে তরাই ডুয়ার্স একসঙ্গে তরাই ডুয়ার্স বলবার যে আমাদের একটা প্রথা চালু হয়েছে ইদানিং কালে, সেই বিষয়, তরাইয়ের বিষয়, ডুয়ার্সের বিষয়, ডুয়ার্সের জনগোষ্ঠী, তরাইয়ের জনগোষ্ঠী এবং লোকজীবনের তাদেরকে আমরা চিহ্নিত করব,
সেই লোকজীবন সম্পর্কে একটা প্রাথমিক আলোচনা আমরা এখানে করলাম, এই জন্য যে মূল আলোচনায় যাওয়ার আগে এই প্রাথমিক বিষয়, আজকে আমাদের আলোচনার যে বিষয়, এই আলোচনার বিষয় সম্পর্কে আমাদের একটু অতিবাহিত হওয়ার দরকার। আজকে আমাদের আলোচনার বিষয় তরাই ডুয়ার্সের লোকজীবন। আমরা সেই বিষয়ে আলোচনা করব, তার আগে আমি একটা কথা বলিনি, সেটা হচ্ছে যে এত জনগোষ্ঠীর মানুষ এখানে বসবাস করে। কৃষি অঞ্চলের মানুষ, চা বাগান অঞ্চলের মানুষ, পার্বত্য অঞ্চলের মানুষ এবং বনবসতি অঞ্চলের মানুষ। এই বিভাজন যদি আমরা এখানে করে নিই, তাহলে চা বাগান অঞ্চলের মানুষ 1874 সনে আমাদের তরাইয়ে ডুয়ার্সে চা বাগান, তারও আগে তরাইতে চা বাগান প্রতিষ্ঠিত হয়েছিল। এবং এই চা বাগান প্রতিষ্ঠার সময় আমাদের এইখানকার স্থানীয় লোকজনদেরকে সেই সময় ব্রিটিশ শাসকেরা, প্রশাসকেরা, চা বাগানের মালিকেরা, তারা কিন্তু এই অঞ্চলের স্থানীয় বাসিন্দাদের চা বাগানে নিয়োগ করেননি। তারা বাইরের থেকে, বিশেষ করে বিহার, বর্তমানে ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, উড়িষ্যা, এই সমস্ত অঞ্চল থেকে চা বাগানের কাজের প্রয়োজনে তারা শ্রমিক নিয়ে এসেছিলেন। তারা কাদেরকে এনেছিলেন? তারা মূলত অস্ট্রিক গোষ্ঠীর মানুষ, মূলত দ্রাবিড় গোষ্ঠীর মানুষ, মূলত তারা আর্য জনগোষ্ঠীর মানুষ। এদেরকে তারা কিন্তু এই অঞ্চলে তারা নিয়ে এসেছিলেন। তারা তাদের বাসস্থান ত্যাগ করে, পূর্বের নিজস্ব বাসভূমি ছেড়ে এই ডুয়ার্স তরাই অঞ্চলে নানা প্রলোভনে এসে চা বাগানে তারা নিয়োজিত হয়েছিলেন। এবং অনেক দুঃখ দুর্দশার মধ্যে তারা কিন্তু এখন এখানকার স্থায়ী বাসিন্দা। তারা কারা? তারা সাঁওতাল, মুন্ডা, উরাও, খড়িয়া, নাগেশিয়া, বড়াই, টিপবড়াই, এই ধরনের নানান ধরনের মানুষ এখানে এসে বসবাস করছে। এদের মধ্যে অনেকে অস্ট্রিক গোষ্ঠীর, যে বললাম, সাঁওতাল, মুন্ডা, নাগেশিয়া, বড়াই, টিপবড়াই, হ্যাঁ, এই মানুষগুলো হচ্ছে অস্ট্রিক গোষ্ঠীর মানুষ। দ্রাবিড় গোষ্ঠীর মানুষ, তারা কারা? উরাও, দ্রাবিড় গোষ্ঠীর মানুষ। মালপাহাড়িয়া, তারা কারা? উরাও, দ্রাবিড় জনগোষ্ঠীর মানুষ। অসুর, তারা দ্রাবিড় জনগোষ্ঠীর মানুষ। এরা কিন্তু চা বাগান অঞ্চলে বসবাস শুরু করেছিল। চা বাগান অঞ্চলে তারা শ্রমিক হিসাবে এখানে বসবাস করেছিল। পার্বত্য অঞ্চলে দার্জিলিং পাহাড় এবং আলিপুরদুয়ার জেলার বক্সা পাহাড়, এই সমস্ত অঞ্চলে যেসব জনগোষ্ঠীরা ছিলেন, তারা কারা? তারা ডুবকা, তারা লেপচা, তারা ভুটিয়া, তারা লিম্বু, তারা তামাং, এই ধরনের অঞ্চলরা দার্জিলিং এবং ডুয়ার্স অঞ্চলে বসবাস তারা কিন্তু শুরু করেছিলেন। আবার কৃষি অঞ্চলে তারা ছিলেন। কৃষি অঞ্চলে কিন্তু ছিলেন এখানকার বহু পুরানো যারা জনগোষ্ঠীর মানুষ, মঙ্গল গোষ্ঠী, তারা রাজবংশী সম্প্রদায়ের মানুষ, তারা মেঘ সম্প্রদায়ের মানুষ, তারা রাভা সম্প্রদায়ের মানুষ, তারা গারো সম্প্রদায়ের মানুষ, তারা টোটো সম্প্রদায়ের মানুষ। এই যে ইন্দো-মঙ্গোলীয় গোষ্ঠীর যে মানুষেরা, তারা কিন্তু কৃষিকাজ সহ বনবসতি অঞ্চলে, মানে অরণ্য ভূমিতে তারা তাদের বাসভূমি গড়ে তুলেছিল। সব জনগোষ্ঠীর নিয়ে কিন্তু আমাদের আলোচনা করা আজকের এই সংক্ষিপ্ত সময়ে সম্ভব নয়। আমি কয়েকটি জনগোষ্ঠী সম্পর্কে আপনাদের একটু ওয়াকিবহাল করতে চাই। এবং এই জনগোষ্ঠীগুলো হচ্ছে, তরাইয়ের বাসিন্দাও আছে, ডুয়ার্সের বাসিন্দা আছে, আবার এমন কিছু জনগোষ্ঠীর কথা আমি বলবো যারা ডুয়ার্সেও আছেন, তরাইতেও বসবাস করেন। এই জনগোষ্ঠীর সম্পর্কে আপনাদের, তাদের সম্পর্কে একটু পরিচিত হওয়ার কথা আমি এখানে উল্লেখ করবার জন্য চেষ্টা করছি। আমি প্রথমেই যে জনগোষ্ঠীর কথাটি আপনাদের সামনে তুলে ধরতে চাই, সেটা হচ্ছে ধিমাল। মানে এই সব জনগোষ্ঠীগুলো কিন্তু অনেকটা রেয়ার। মানে এইসব জনগোষ্ঠীর কথা স্বাভাবিকভাবে অনেকটাই প্রচারের আলোতে সেভাবে আসেনি, গবেষণাও ঠিকভাবে ওইভাবে কিন্তু এখনো সফলভাবে হয়নি। বিশেষ করে আমি আজকে যে জনগোষ্ঠীর কথাটা আপনাদের কাছে বলতে চাই, সেটা হচ্ছে ধিমাল। এই ধিমাল জনগোষ্ঠীর মানুষরা কিন্তু তরাই অঞ্চলেই শুধুমাত্র আছে। তরাই অঞ্চলের তারা বাসিন্দা। তরাই অঞ্চলের নকশালবাড়ি এলাকার
বিভিন্ন জোট অঞ্চলে, জোট বলা হয়, সেই জোট অঞ্চলে খুব অল্প সংখ্যায় তারা এখানে বসবাস করে। তারা অত্যন্ত ভদ্র, শান্তিপ্রিয়, নম্র স্বভাবের মানুষ, অতিথি বৎসল মানুষ। এই যে ধিমাল সম্প্রদায়ের মানুষ, এই ধিমাল সম্প্রদায়ের মানুষদের নিয়ে আমাদের ইংরেজ শাসিত ভারতবর্ষে রিয়াসত সাহেব, ওম আলী সাহেব, রিজলে সাহেব, এইচ.এস. রিজলে সাহেব, কুকার সাহেব, হান্টার সাহেব, এরা কিন্তু তারা তাদের গবেষণা পত্রে এই ধিমাল জনগোষ্ঠীর কথা উল্লেখ করেছেন, এবং তারা উল্লেখ করেছেন এই ধিমাল জনগোষ্ঠী হচ্ছে একটি আদিবাসী বা ইন্ডিজিনিয়াস পিপল, এই জনগোষ্ঠীর মানুষ। কিন্তু আমি আমাদের সবার অবগতির জন্য জানাই, পশ্চিমবঙ্গ এলাকাতে দার্জিলিং এর তরাই অঞ্চলে যে ধিমালরা বসবাস করেন, তারা এখনো আদিবাসী সম্প্রদায়ভুক্ত, আদিবাসী তালিকাভুক্ত হননি। পশ্চিমবঙ্গের 40টি আদিবাসী জনগোষ্ঠী, স্বীকৃত জনগোষ্ঠীর মধ্যে ধিমালরা নেই। ধিমাল আমাদের পশ্চিম বাংলায় ওবিসি সম্প্রদায়ভুক্ত হয়ে আছেন, কিন্তু তাদের দাবি ক্রমশ জোরদার হচ্ছে যে তাদের আদিবাসী সম্প্রদায়ভুক্ত করা হোক। এই নকশালবাড়ির পাশেই মেচি নদী, এই মেচি নদীর উপরে নেপালের মোরাং জেলা, এবং সেই মোরাং জেলায় যে ধিমালরা বসবাস করেন, এদেরই আত্মীয় পরিজনরা, তারা কিন্তু নেপাল সরকারের তালিকা অনুযায়ী সেই অঞ্চলে তারা আদিবাসী হিসেবে চিহ্নিত হয়েছে। নেপালে ধিমালরা আদিবাসী হিসেবে চিহ্নিত হয়েছেন, কিন্তু মেচি নদীর এপারে ভারতবর্ষে তরাই অঞ্চলের নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির মধ্যে বিভিন্ন জোট অঞ্চলে যে কিছু ধিমাল সম্প্রদায়ের মানুষ যারা বসবাস করেন, তারা কিন্তু এখনো আদিবাসী জনগোষ্ঠীর স্বীকৃতি লাভ করেননি। ধিমালদের নিজস্ব যে বাড়িঘর, তাদেরকে বাড়িঘর গুলো আছে, সেই বাড়িঘর গুলো তাদের নিজস্ব প্রথা অনুযায়ী, নিজস্ব শিল্প সম্মত ভাবে খড়, বুনো ঘাস, বাঁশ, কাঠ, মাটি এবং গোবর দিয়ে সাধারণত তারা তাদের বাসস্থান নির্মাণ করে থাকে। আমরা আগেই বলেছি, ধিমালরা খুব অতিথি বৎসল মানুষ, ধিমালরা খুব শান্ত মানুষ, ধিমালরা খুব আমাদের এই অঞ্চলে যারা বসবাস করেন, তারা কিন্তু অনেকটাই সাধারণ প্রকৃতির মানুষ। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, এই ধিমালরা তাদের প্রতিবেশী কোচ, রাভা, মেচ সম্প্রদায়ের সঙ্গে একসাথে বসবাস করলেও, পাশাপাশি বসবাস করলেও, ধিমালরা তাদের নিজস্ব সাংস্কৃতিক যে স্বকীয়তা, সেই স্বকীয়তা কিন্তু তারা এখনো তাদের মধ্যে ধরে রাখতে পেরেছেন। এটাই ধিমালদের ক্ষেত্রে সবচাইতে একটা উল্লেখযোগ্য বিষয়। আরো একটি উল্লেখযোগ্য বিষয় ধিমালদের এই প্রসঙ্গে আমরা এখানে বলা যেতে পারে, সেটা হচ্ছে একবিংশ শতকে আমরা প্রবেশ করেছি। এই একবিংশ শতকের এই সময়ে এসে আমরা দ্বিতীয় দশকে এসেও ধিমালদের মধ্যে আমরা দেখি মাত্র 2 জন ধিমাল সম্প্রদায়ের মানুষ, পুরুষ মানুষ, যারা স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এখনো পর্যন্ত 21 শতকে এমন একটি জনগোষ্ঠীর কথা আমি বলছি, যাদের মধ্যে এখনো পর্যন্ত মাত্র 2 জন মানুষ যারা গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন। শিক্ষার আলো সেখানে ঠিক সেভাবে প্রবেশ করতে এখনো পারেনি, এই একবিংশ শতাব্দীতেও পারেনি। এই অন্ধকার অবস্থায় থেকেও তারা তাদের সংস্কৃতি চর্চাকে এগিয়ে নিয়ে চলেছেন, তাদের ভাষাকে তারা এগিয়ে নিয়ে চলেছেন, তাদের যে বংশানুক্রমিক ভাবে প্রচলিত তাদের যে পূজা পার্বণ, উৎসব অনুষ্ঠান, সেগুলোকে কিন্তু তারা তাদের অন্তরের অন্তঃস্থলে থেকে লুক্কায়িত রেখে অভাব, অনটন, দুঃখ, কষ্ট, দারিদ্রতার মধ্যেও তারা তাদের সেটাকে, সেই সংস্কৃতিকে সদা জাগ্রত রাখবার চেষ্টা কিন্তু করেছেন।
ধিমাল সম্প্রদায়ের একটা প্রথা আছে, এটা এখানে বলা দরকার যে ধিমাল সম্প্রদায়ের সন্তান জন্মের 7 দিনের মাথায় নবজাতকের নামকরণ মস্তক মুন্ডন করা হয় এবং এই কাজটি করেন নবজাতকের মামা। মামা না থাকলে মামার বংশীয় কোনো মানুষ তারা এই মস্তক মুন্ডনের কাজটি করেন ধিমাল নবজাতক শিশুর ক্ষেত্রে। নামকরণ অনুষ্ঠান ধিমাল সমাজের একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। জন্মের দিনক্ষণ, তারিখ এবং ঘটনা প্রবাহ বিশ্লেষণ করে শিশুর নামকরণ করা হয়। এই নামকরণের পিছনে তাদের কিন্তু একটা নিজস্ব ঐতিহ্য। যে কোনো নাম যে কোনো লোক কিন্তু তাদেরকে দিয়ে রাখতে পারে না। নামকরণের সময়ে তারা তিথি নক্ষত্রের বিচার করেন, তাদের তারিখ বিচার করেন, সেই সময়ের বিচার করেন, সমস্ত বিচার করে এই গুরুত্বপূর্ণ নামকরণ অনুষ্ঠানটা ধিমাল সম্প্রদায়ের মধ্যে কিন্তু সবচেয়ে উল্লেখযোগ্য। এবং এই যে মস্তক মুন্ডন, 7 দিনের মাথায় যে মস্তক মুন্ডন করেন, এই মস্তক মুন্ডনটা কিন্তু কোনো পৌরাকার করেন না। মস্তক মুন্ডন করতে হয় নবজাতক শিশুর মামার। মামা না থাকলে তার মস্তক মুন্ডন করেন মামার বংশের অন্য কেউ। এটা ধিমাল সম্প্রদায়ের নিজস্ব। ধিমাল বিবাহ সম্পর্কে একটি প্রথা চালু আছে। যেমন আমরা নানাবিধ সম্প্রদায়ে দেখে থাকি, মেয়ে বা কন্যা যদি বিবাহের উপযুক্ত হয় তাহলে তার বিয়ের সম্পর্কে খোঁজ খবর করা হয়। ছেলের বাড়ির থেকেও খোঁজ খবর করে, মেয়ের বাড়ির থেকেও খোঁজ খবর করা হয় তার বিয়ে করার জন্য। প্রেম ঘটিত বিয়ে যদি না হয় তাহলে সামাজিক বিয়ের ক্ষেত্রে ধিমাল সম্প্রদায়ের উল্লেখযোগ্য কথাটা কি? কথাটা হচ্ছে মেয়ের বাড়ি থেকে কখনো ছেলের বাড়িতে বিয়ে প্রস্তাব নিয়ে যাওয়া হয় না। মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়িতে কেউ কখনো বিয়ের প্রস্তাব নিয়ে যান না। যদি কোনো মেয়ের বাড়ি থেকে কোনো ছেলের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়া হয় তাহলে ছেলের বাড়ি থেকে সন্দেহের চোখে দেখা হয় যে মেয়ের নিশ্চয়ই কোনো রকম অসুবিধা বা কোনো কুলক্ষণ বা কোনো খুঁত রয়েছে, যে জন্য মেয়ের বাড়ি থেকে সেখানে তাদের বিয়ের জন্য আলোচনার জন্য এগিয়ে আসে। মেয়ের বাড়ি থেকে কখনো এই বিবাহ উপলক্ষে তারা কিন্তু এগিয়ে যান না। বিধবা বিবাহ ধিমাল সম্প্রদায়ে প্রচলিত নেই। অন্যান্য সম্প্রদায়ের মধ্যে বিধবা বিবাহের প্রচলন থাকলেও ধিমাল সমাজে বিধবাদের বিবাহ প্রথা, পুনরায় বিবাহ করবার কোন প্রথা চালু নেই। ধিমাল সম্প্রদায়ের মধ্যে কন্যাপণ আছে, বাল্য বিবাহ নেই। ধিমালদের মধ্যে অন্য জাতির সাথে বিবাহ বন্ধন নিষিদ্ধ। এই ১বিংশ শতাব্দীতেও তারা এই জিনিসগুলো একটু কঠোরভাবে, অন্য অনেক নিয়ম সময়ের সঙ্গে সঙ্গে কিছুটা শিথিল হলেও বিবাহ বিষয়ে এই সমস্ত নিয়মগুলো অনেকটা কঠোরভাবেই ধিমাল সম্প্রদায়ের মধ্যে এখনো তারা কিন্তু বজায় রাখতে পেরেছেন। বরপণ প্রথা এখনো ধিমাল সম্প্রদায়ের মধ্যে চালু হয়নি, কন্যাপণ চালু আছে। ধিমাল সমাজে বিয়ে করলে কন্যাকে পণ দিতে হয়, কিন্তু কন্যার বাড়ি থেকে ছেলেকে পণ দেওয়ার রীতি এটা কিন্তু ধিমাল সম্প্রদায়ের মধ্যে প্রচলিত নেই। আর কি নেই? এই ধিমাল সম্প্রদায়ের মধ্যে যে বিয়েটা হয়, এই যে লোকজীবন, তাদের যে জীবন, এই বিয়েটা কয়েকটি ভাগ তাদের সেই বিয়ের মধ্যে রয়েছে। যেমন ধরুন, তারা প্রথমে যেটা বলে যে বিবাহটা সবচেয়ে বেশি প্রচলিত, সেটা হচ্ছে আলাপ আলোচনার মাধ্যমে বিবাহ। দুই পক্ষ মিলিতভাবে তারা ছেলে মেয়ে পছন্দ করে বিবাহ যেটা হয়, সামাজিক ভাবে যে বিবাহ হয়, সেই বিবাহকে ধিমালরা বলেন মাগী বিবাহ, মানে প্রজাপত্য বিবাহ। এটাই ধিমালদের কাছে সবচাইতে সাধারণ বিবাহ এবং বহুল প্রচারিত বিবাহ। তারপরে কি আছে? চড়ি বিবাহ। সেটা কি? গান্ধর্ব প্রথায় যে বিবাহ হয় সেই বিয়েটা হচ্ছে চড়ি বিবাহ। আরেকটা কি বিবাহ আছে? জারি বিবাহ। জারি বিবাহ সেটা হচ্ছে অন্যের স্ত্রীকে
বিবাহ করার যে প্রথা ধিমাল সমাজে আছে, পরস্ত্রীকে বিবাহ করার যে প্রথা, সেই প্রথাটাকে বলা হয় জারি বিবাহ। আরেকটি বিবাহ প্রথা সেখানে আছে ধিমাল সম্প্রদায়ের মধ্যে, সেটা হলো সুপারি বিবাহ। সুপারি বিবাহ, মেয়েদের বাড়ির ইচ্ছে নেই, কিন্তু ছেলে জোর করে বলপূর্বক মেয়েকে ধরে নিয়ে গিয়ে যে বিবাহ করেন, জোর করে যে বিবাহ করা হয়, মেয়ে পক্ষের অসম্মতিতে ছেলের বাড়ি থেকে বা ছেলে জোরপূর্বক যে বিবাহ করে থাকেন, তাকে বলা হয় সুপারি বিবাহ। আরেকটি বিবাহ আছে, সেটা হলো রাক্ষস বিবাহ। এই রাক্ষস বিবাহকে ধিমাল ভাষায় বলা হয় লাতার্নে বিবাহ। লাতার্নে বিবাহ। তাহলে এই বিবাহ প্রথার মধ্যেও ধিমাল সমাজের মানুষেরা নিম্নমঙ্গলীয় গোষ্ঠীর মানুষ হলেও ভাষাচার্য সুনীতি চট্টোপাধ্যায়ের মতে ধিমাল ভাষা নিম্নমঙ্গলীয় গোষ্ঠীর উপ হিমালয় বর্গের একটি শাখা, এবং ধিমালরা ইন্দোমঙ্গলীয় গোষ্ঠীর মানুষ। তাদের কিন্তু অন্য ইন্দোমঙ্গলীয় গোষ্ঠীর সাথে তাদের বিবাহ প্রথায় এই ফারাকগুলো কিন্তু আমরা লক্ষ্য করতে চাই। ধিমালদের খাদ্যটা কি, তারা কি খায়? ধিমালদের প্রধান খাদ্য হচ্ছে ভাত। ভাত তাদের প্রধান খাদ্য। এছাড়া পশু পাখির মাংস এবং নদীর মাছ তারা নিজেরাই শিকার করে। নদীর মাছ মারতে তারা এত পটু যে মাছ মারার নৃত্য তাদের কাছে খুব জনপ্রিয়। তারা ধিমাল কিশোর কিশোরীরা, ধিমাল যুবক যুবতীরা মাছ মারার নৃত্যে অংশগ্রহণ করেন। সমবেতভাবে মাছ ধরা হয় এবং এই মাছ, ভাত, পশুর মাংস, পাখির মাংস, এগুলো হচ্ছে ধিমালদের প্রধান খাদ্যদ্রব্য। আর আছে প্রত্যেক এইসব জনগোষ্ঠীর মানুষের নিজস্ব ঘরে তৈরি প্রস্তুত মাদক পানীয়, যেটাকে আমরা মদ বলি, সেটা তারা কিন্তু বাজার থেকে কিনে আনে না, তারা তাদের বাড়িতে তৈরি করে। সেই মদকে, মাদক পানীয়কে ধিমালরা বলে হাড়িয়া। ধিমালরা তাদের এই মদ, যেটা তাদের যে মাদক পানীয়, তাদেরকে তারা হাড়িয়া বলে। কৃষি এবং শিকার হচ্ছে ধিমালদের প্রধান উপজীবিকা। তাদের চাষ কিভাবে হতো আগে? তারা আগে লাঙ্গল বলদের সাহায্যে চাষ করতে জানতেন না। প্রতিবেশী মানুষের কাছে তারা লাঙ্গল, জোয়াল ইত্যাদি দিয়ে চাষ করা শেখেন। হ্যাঁ, তার আগে তারা কি করতেন? অরণ্য, জঙ্গল পরিষ্কার করতেন কোদালের সাহায্যে। কোদালের সাহায্যে জঙ্গল পরিষ্কার করে কোদাল দিয়ে মাটি কুপিয়ে তারা কিন্তু তাদের ওখানে উৎপাদনের ব্যবস্থা করতেন। এক সময় সেখানে ভুট্টা, মারুয়া, কাউ ইত্যাদি তারা কিন্তু তাদের উৎপাদিত শস্যের মধ্যে ছিল। এবং ওই এলাকাতে প্রচুর তুলা চাষ হতো। ধিমালরা যে এলাকায় বসবাস করেন, সেই নকশালবাড়ির জোট এলাকাতে, সেখানে তুলা চাষ খুব এক সময় হতো। বর্তমানে সেই চাষ কিন্তু প্রায় অবলুপ্তির পথে। এটা হলো ধিমালদের চাষবাস, ধিমালদের খাদ্যদ্রব্য ইত্যাদির কথা। ধিমালদের ধর্ম কি? ধিমালরা প্রকৃতির উপাসক। তারা প্রকৃতি পূজা করে। তারা এই প্রকৃতি পূজার মধ্য করতে করতে প্রতিবেশীদের দেখা দেখি পরবর্তীকালে তারা কিন্তু ধিমালদের সমাজেও তারা এই প্রকৃতি উপাসনার পাশাপাশি দেবদেবীর পূজাও শুরু করেন। একদিকে প্রকৃতি উপাসনাও তাদের যেমন আছে, তেমনি পাশাপাশি নানা দেবদেবীর পূজাও তারা কিন্তু করেন। ধিমালরা সাধারণত গ্রাম পূজা, পিতৃপুরুষের পূজা, পৃথিবী পূজা, বৃক্ষ পূজা, বাস পূজা, নদী পূজা, পশু পূজা ইত্যাদি পূজা তারা কিন্তু করে থাকে। ধিমালদের যে দেব দেবতা, যদিও তাদের কোনো আকার নেই, সেই দেব দেবতাকে মোটামুটি ভাবে দুই ভাগে ভাগ করা যায়। একটি ভাগ গৃহ দেবতা, আরেকটি ভাগ গ্রাম দেবতা। এই গ্রাম দেবতা ধিমালদের সর্বজনীন ভাবে পূজিত হয়, মানে একক ভাবে নয়। গৃহ দেবতা যেমন একক বা প্রত্যেক বাড়িতে পূজিত হন, কিন্তু গ্রাম দেবতা সর্বজনীন ভাবে পূজিত হন। ধিমালদের যে পুরোহিত, সেই পুরোহিতকে বলা হয় ধামি। ধামি ধিমালদের পুরোহিত। এই পুরোহিতরা
ধিমালদের পূজা পার্বণ থেকে সামান্য অসুখ বিসুখ ইত্যাদিতেও এই ধামিয়া পূজা অর্চনা বা ঝাড়ফুঁকের মাধ্যমে তাদের চিকিৎসা ব্যবস্থাও কিন্তু এই ধামিরা করে থাকেন। এছাড়া আর কি পূজা করেন? তারা গারাম পূজা, মানে যেটাকে গ্রাম পূজা বললাম, তারা উচ্চারণ করেন গারাম পূজা, গাভী পূজা মানে গরু পূজা ইত্যাদি পূজাগুলো তারা কিন্তু কৃষিকেন্দ্রিক পূজা হিসাবে ধিমাল সম্প্রদায়ের মানুষেরা তারা করে থাকেন। আর কি ধিমালরা, এই যে ধিমালরা আছে তাদের পদবি কি? ধিমালদের অন্য কোনো পদবি নেই, ধিমালদের একটি মাত্র পদবি, তারা সবাই লেখেন মল্লিক। সব ধিমালরাই মল্লিক। প্রথম গ্রাজুয়েট ধিমাল সম্প্রদায়ের গর্জন কুমার মল্লিক। সমস্ত ধিমাল সম্প্রদায়ের মানুষ যারা আছেন তাদের একটাই পদবি, সেটা হচ্ছে মল্লিক। আমরা এই প্রসঙ্গে একটু উল্লেখ করতে চাই, আমরা যারা নকশালবাড়ি আন্দোলনের খোঁজ খবর রাখি কিছুটা, সেই সময়ে নকশালবাড়ি আন্দোলনের অন্যতম নেতা ছিলেন কদম মল্লিক, খুদন মল্লিক। এই নামগুলো নকশালবাড়ি আন্দোলনে জঙ্গল সাঁওতাল কানু সান্যালের সাথে প্রায় একসাথে উচ্চারিত হতো, কদম মল্লিক, খুদন মল্লিক, এদের কথা। এই যে মল্লিক, এরা কিন্তু ধিমাল সম্প্রদায়ের মানুষ। ধিমাল সম্প্রদায়ের বিবাহের কথা আমরা বললাম, ধিমাল সম্প্রদায়ের শিশু জন্মে নবজাতকদের কিভাবে নামকরণ কথা করা হয় সে কথাও যখন আমরা উল্লেখ করলাম। এখন ধিমালদের মধ্যে যদি কেউ মারা যায়, তাহলে ধিমালদের মধ্যে মারা গেলে মৃতদেহ কবর দেওয়া হয়, এটাই সাধারণ প্রথা। ধিমালদের মৃতদেহ, ধিমাল সম্প্রদায় কেউ মারা গেলে ধিমাল সম্প্রদায়ের মৃতদেহ কবর দেওয়া হয়। এখন অন্য প্রতিবেশীদের দেখা দেখি অনেকে হয়তো কবর না দিয়ে দাহ তারা কিন্তু করেন, কিন্তু মূলত ধিমাল সমাজের মৃতদেহ মানুষ রয়েছেন, তাদের মধ্যে অন্যতম একটি এই ডুয়ার্সে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট থানার ভারত ভুটান সীমান্তে বসবাস করেন, তাদের নাম টোটো সম্প্রদায়। এই টোটো সম্প্রদায় পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম আদিম আদিবাসী সম্প্রদায়। বর্তমান সময়ে 2020 জানুয়ারি পর্যন্ত তাদের জনসংখ্যা 1620 জন, মাত্র 1620 জন জনসংখ্যার এই মানুষ। তারা কিন্তু টোটোপাড়া গ্রামে, টোটোপাড়ায় 6টি গ্রামে তারা বসবাস করেন। এরা নৃতাত্ত্বিক বিচারে টোটোরা টিবেট মঙ্গলের নৃগোষ্ঠীর একটি শাখা, এবং টোটোদের নিজেদের একটি ভাষাও আছে, সেই ভাষার নাম টোটবি ভাষা। তাদের কোনো লিপি নেই। ভাষাবিদ সুনীতি চট্টোপাধ্যায়ের মতে টোটো ভাষা ইন্দো মঙ্গলের ভাষা গোষ্ঠীর উপ-হিমালয় বর্গের অন্তর্গত। প্রচলিত কাহিনী যে টোটোপাড়াতে যে 13 জন মানুষ টোটো প্রথম বসতি স্থাপন করেছিলেন, সেই 13 জন টোটোর বংশধররাই বর্তমানে 13টি গোত্রে বিভক্ত হয়ে টোটোপাড়ায় বসবাস করেন। টোটোদের মধ্যে গোত্র 13টি। টোটো সমাজ পরিচালনার জন্য 5টি পদ রয়েছে, তারা তাদের টোটো সমাজকে পরিচালনা করেন। সেই 5টি পদ, একটি হচ্ছে কাইজি, প্রধান পদ কাইজি। কাইজি মানে পুরোহিত, তিনি টোটোদের সমাজ পরিচালনায় প্রধান ব্যক্তি। তারপরে গাপ্পু, গাপ্পু মানে হচ্ছে গ্রামের মোড়ল, যাকে মোড়ল বলা হয় তার নাম টোটো ভাষায় গাপ্পু। তারপরে পঞ্চায়েত, তারপরে পাও, পাও মানে উঠা, উঠা থাকে পুরো এখন নেই, সেটা সরকারি ভাবে নির্বাচিত হয়। এই 4টি পদ টোটো সমাজে এখন প্রচলিত। টোটোপাড়ায় টোটোরা যে 6টি গ্রামে বসবাস করে, সেই গ্রামগুলো হচ্ছে ডুমসিগাঁও, পূজাগাঁও, মিত্রনগাঁও, সুব্বাগাঁও, মন্ডলগাঁও এবং পঞ্চায়েত গাঁও। টোটোদের প্রিয় খাদ্য কি? টোটোদের প্রিয় খাদ্য হচ্ছে ভাত ও মাংস। টোটোদের প্রিয় খাদ্য ভাত ও মাংস। মারুয়া, কাউন, ভুট্টা ইত্যাদি টোটোদের প্রিয় খাদ্যদ্রব্য। মারুয়া, কাউন, ভুট্টা টোটোদের প্রিয় খাদ্যদ্রব্য। ভুটিয়াদের মতো টোটোরাও
মাংস শুকিয়ে রাখেন। টোটোরা রান্নায় সাধারণত কোনো মশলা ব্যবহার করেন না। মারুয়া থেকে টোটোরা যে মাদক পানীয় তৈরি করেন তার নাম ইউ। কাউন বা মারুয়া থেকে টোটোরা ইউ তৈরি করেন। টোটোরা তামাক পাতা দিয়ে ধূমপান করতে খুব ভালোবাসেন। পান সুপারি টোটোদের সর্বক্ষণের সঙ্গী থাকে এবং তারা এত পান সুপারি তারা সেবন করেন যার জন্য প্রায় সমস্ত টোটোদেরই দাঁত খুব অল্প বয়সেই নষ্ট হয়ে যায়। এটা সমীক্ষায় দেখা গেছে। তাহলে টোটোদের যে মাদক পানীয় তার নাম ইউ। টোটোদের প্রধান খাদ্য হচ্ছে ভাত ও মাংস, এটা টোটোদের খাদ্যের মধ্যে পড়ে। টোটোদের পোশাক একটু অন্যরকম। এই টোটোদের পোশাক তারা কাঠ বা বাঁশের সরু ফালির সাহায্যে আড়াআড়ি ভাবে কাঠের উপর আটকে রাখেন। টোটো পুরুষেরা যে পোশাক ব্যবহার করেন তার নাম গাদো বা আন্দুল। মেয়েরা সারা শরীরে 4 খণ্ড কাপড় ব্যবহার করেন। 4 খণ্ড কাপড়কে একসঙ্গে বলা হয় মেরা। তবে বর্তমান সময়ে পোশাক পরিচ্ছদে টোটোদের মধ্যে আধুনিকতার ছোঁয়া লেগেছে একটু স্বাভাবিকভাবেই। টোটোদের বাসগৃহকে বলা হয় নাকোশা। মাটি থেকে সাধারণত 5 থেকে 6 ফুট উচ্চতায় মাচার উপর টোটোদের বাসগৃহ তৈরি করা হয়। সাধারণত বাঁশ কাঠ দিয়ে এই ঘরগুলো তৈরি হয়। গরম দোচালা। উত্তর পশ্চিম কোণে গৃহদেবতার স্থান, এই স্থানের নাম চিমা। উত্তর পূর্ব কোণে থাকে শোবার ঘর। স্থাপত্য প্রায় তেমন বেশি কিছু লাগে না। ঘরের লাগোয়া মাচার নাম ডুই। ডুইয়ের নিচে বা মাচার নিচে শূকর পালন করা হয়। ডুইয়ের এক পাশে থাকে মুরগি। ঘরে ওঠার সিঁড়ির নাম কাইবু। এখানে বলা প্রয়োজন এই কাইবু বা ঘরের সিঁড়ি টোটোদের একটি অত্যন্ত আকর্ষণীয় লোকশিল্প বটে। একটি আস্ত গাছের গুড়ি দিয়ে সুন্দরভাবে নিপুণ ভাবে তারা যে ঘরে ওঠার সিঁড়ি তৈরি করেন সেটা কিন্তু অবশ্যই একটি দর্শনীয় শিল্পকর্ম, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। টোটোরা মূলত কৃষিজীবী। এখানে ঝুম চাষের প্রচলন আছে। টোটোপাড়ায় প্রচুর পরিমাণে বাঁশ ও সুপারি জন্মায়। এক সময় কমলা লেবুর বাগান ছিল, কিন্তু বর্তমান সময়ে কমলা লেবুর বাগান প্রায় সবটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। বাঁশ এবং সুপারি থেকে টোটোরা আর্থিক সংগতির অনেকটাই করে থাকে। বন থেকে নানাবিধ প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করে জীবন ধারণ করে তারা টোটোরা। কিন্তু বর্তমান সময়ে টোটোপাড়ার বেশিরভাগ মানুষ দিন মজুরির কাজে তারা ভুটানে যায়। ভুটানে গিয়ে তারা দিন মজুরির কাজ করে যে মজুরি পায় তাই দিয়ে তাদের কিন্তু জীবন বা সংসার তারা নির্বাহ করে থাকে। সন্তানের জন্ম হলে টোটোপাড়ায় জনসংখ্যা যেহেতু খুব কম, তো সন্তানের জন্ম হলে টোটোপাড়ায় আনন্দের সাড়া পড়ে যায়। কিন্তু তবে সেই সময় কোনো অনুষ্ঠান হয় না। জন্মের পরে শিশুর মুখে পবিত্র ইউ বা মদ ছোঁয়ানো হয়। 7ম দিনে নিজের গোত্রের পাও এসে শিশুর নামকরণ করে। এর পরের অনুষ্ঠান হচ্ছে বাদি লাউমে। বাদি লাউমে একটি উল্লেখযোগ্য অনুষ্ঠান টোটোদের মধ্যে। সাধারণত সন্তান 3 মাস বয়স হলে এই বাদি লাউমে অনুষ্ঠানটি হয়। এই অনুষ্ঠানে শিশু এবং শিশুর মা মাগন গ্রহণ করেন এবং শিশুর মা শিশুকে কাঁধে বা পিঠে যে কাপড় খণ্ড দিয়ে বাঁধেন সেই কাপড় খণ্ডটি এই অনুষ্ঠানের মাধ্যমে তারা কিন্তু গ্রহণ করে থাকেন এবং এই জন্য একটা নতুন কাপড়ের দরকার হয়। এই পাও এসে তার এই অনুষ্ঠানটি পরিচালনা করেন। বাদি লাউ মে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে যে নতুন কাপড় সেই কাপড় দিয়ে তারা শিশুকে পিঠে বেঁধে টোটো রমণীরা নানাবিধ সাংসারিক কাজ করে থাকে। একই গোত্রে বিবাহ হয় না টোটো সমাজে।
দুই প্রকার বিবাহ হয় টোটোদের মধ্যে। এক প্রকার হচ্ছে টাবরিহি, আরেক প্রকার হচ্ছে তাই পাওয়া। টাবরিহি বিয়েতে সরাসরি বরযাত্রী গিয়ে মেয়ের বাড়িতে কন্যাকে বধূরূপে বরণ করেন, সেদিনই ছেলের বাড়িতে ফিরে আসা হয়। বিয়ের সমস্ত অনুষ্ঠান ছেলের বাড়িতেই হয়। তাই পাওয়া বিবাহ রীতিটি হচ্ছে প্রেম ঘটিত বিয়ে। বিধবা বিবাহের প্রচলন আছে। বিচ্ছেদ প্রথা, বিবাহ বিচ্ছেদ প্রথা টোটোদের মধ্যে নেই, তবে কেউ বিচ্ছেদ চাইলে সেই ব্যবস্থা তারা কিন্তু করে থাকেন। টোটোরা প্রকৃতিবাদী। প্রধান দেবতার নাম ইস্পা, তিনি অর্ধ নারীশ্বর। আলাদা করে এদের বলা হয় সাঞ্ঝা বা সাঞ্জানি অথবা মহাকাল বা মহাকালী। এছাড়া অপদেবতা আছে টোটোতে, তারা খুব বিশ্বাস করে, তাকে খুব মান্য করে, তার নাম পিডুয়া। টোটোদের প্রধান উৎসব হচ্ছে পঞ্চু এবং ময়ূ। ভাদ্র মাসে পঞ্চু পূজা হয়। কোনো কারণে আমাদের বক্তা স্যার লেফট হয়েছেন, আবার এক্ষুনি জয়েন করবেন। তোমরা যারা আছো শুনছো অবশ্যই। তো তোমরা প্রশ্ন রাখতে পারবে। স্যার কোনো কারণে লেফট হয়েছেন, আবার জয়েন করবেন। দেখছি আমরা বিষয়টা, টেকনিক্যালি একটি সমস্যা হতে পারে। আর তোমরা নিজেদের ভিডিওটি অফ রাখো। তোমাদের যা প্রশ্ন থাকবে তোমরা অবশ্যই শেষে লিখে রাখো, শেষে করবে। দেবতার স্থান। ডেমসায় তাদের কোনো মূর্তি থাকে না, তারা প্রকৃতির উপাসক। ডেমসায় ছাদে ঝোলানো থাকে দুটি ঢোল, সেই দুটি ঢোলই দেবতার প্রতীক। স্যার আপনার ভিডিওটি একটু অন করুন। স্যার ভিডিওটি অন করলে সকলে দেখতে পাই। হ্যাঁ, ওকে ওকে স্যার, ওকে স্যার আপনি ডেমসায় বা মন্দিরে টোটোরা বলে ডেমসা, সেই ডেমসায় কোনো দেবতার মূর্তি থাকে না। ডেমসায় ছাদে, ঘরের ভিতর ডেমসা ছাদে দুটি ঢোল ঝোলানো থাকে। এই ঢোল দুটি হচ্ছে তাদের দেবতার প্রতীক। এই ঢোল দুটির নাম হচ্ছে বাকুম। এই বাকুম বা এই ঢোল দুটি ময়ূর বা অঞ্চু পূজার সময় নামিয়ে সেটা বাজানো হয়, তার সাথে নৃত্য গীত পরিবেশিত হয় এবং ডেমসার পাশে গোয়াটি নদীতে গিয়ে এই সেখানে পূজা হয়। সারা রাত ব্যাপী সেখানে আনন্দ উৎসব চলে। এই পূজা উপলক্ষে তাদের নতুন জামা কাপড় তারা পরে থাকেন, পরিধান করেন এবং আত্মীয় স্বজনের বাড়িতে তারা ভাত মাংস ইত্যাদি খাবার তারা এই পূজা উপলক্ষে তারা এখানে পাঠিয়ে থাকেন। এবং বলি প্রথা এখনো সেখানে প্রচলিত রয়েছে। আগে এই ময়ূর এবং অংশু পুজোতে গরু বলি দেওয়া হতো, বর্তমানে সে প্রথা বন্ধ হয়ে গেলেও শুকর, পাঠা, মুরগি ইত্যাদি বলি দেওয়ার প্রথা কিন্তু টোটোদের মধ্যে এখনো রয়েছে। টোটো মৃতদেহ কবর দেওয়া হয়। কবর দেওয়ার সময় মৃত ব্যক্তি ব্যবহার করেছেন সেটা উল্লেখ করা প্রয়োজন। সে অনুষ্ঠানটা হচ্ছে যিনি মারা গেলেন তার সমান মাপের একটি বাঁশ কেটে সেটি তার স্ত্রীর হাতে দেওয়া হয়। স্ত্রী সেই বাঁশটি 1 বছর ব্যাপী সাথে নিয়ে চলেন
এবং বর্তমান সময়ে 1 বছরের পরিবর্তে তারা 13 দিন সেই মৃত ব্যক্তির সমপরিমাণে বাঁশে লাঠিটি হাতে নিয়ে চলেন। 13 দিন পরে তারা যে কোনো জলাশয়ে সেই বাঁশটি ফেলে দেন। অন্যান্য যে সমাজ, আদিবাসী সমাজ, সেই সমাজের মতো টোটো সমাজেও প্রচলিত আছে নানান রকমের নৃত্য। তবে টোটোদের নৃত্যের বৈশিষ্ট্য হচ্ছে এটা। আপনার ভিডিওটি একটু কাইন্ডলি অন করবেন স্যার, ভিডিওটি অফ হয়ে আছে। টোটো সমাজের যে নৃত্য সেটা পুরুষদের নৃত্যের সংখ্যায় সবচেয়ে বেশি, যথা সানজা, কানুকাওয়া, চাংরো, লেইকাইমু, টুংটুং গাপ্পু, তাসি তাওয়া। মেয়েদের মাত্র একটি মাত্র নৃত্য রয়েছে, টিটি ওয়া। ছোটদের আছে নানাবিধ উৎসব। বসন্তকালে হয় শব্দের উৎসব। এই সময়ে কমলা লেবু এবং বাতাবি লেবুর ফুল আসে। এই সময় তারা এই শব্দের উৎসব করেন যাতে ফসল ফলন ভালো হয় এবং ভালোভাবে ফসল ভরে উঠে। গোয়াপি নদীর পাড়ে এই অনুষ্ঠান, নির্দিষ্ট স্থানে এই অনুষ্ঠান করা হয়। আরেকটি উৎসব টোটোদের মধ্যে হ্যালো স্যার, হ্যালো, আবার একটু যান্ত্রিক সমস্যা। হ্যাঁ স্যার, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না কিছুই। হ্যাঁ, কোনো কথাই শোনা যাচ্ছে না। হ্যাঁ, নেটওয়ার্ক একটু মনে হয় ডিস্টার্ব হচ্ছে। আপনি মনে হচ্ছে মানে লেফট হয়ে গেছেন। হ্যাঁ, আবার একটু জয়েন করেন কাইন্ডলি। হ্যাঁ স্যার, স্যার, আপনাকে যে লিংক পাঠিয়েছিলাম সেখানেই আপনি জয়েন করে যান স্যার। না, এই শেষে এক 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 1.5 মিনিট শোনা যায়নি স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই লিঙ্কেই ধরে নেবে, কোনো অসুবিধা নেই। অটোমেটিক জয়েন করতে পারবেন আপনি। হ্যাঁ হ্যাঁ, ওকে স্যার, আপনার জয়েন হয়ে গেছে। আপনি হ্যালো। টোটোদের সাধারণত দুটি উৎসব খুব তাদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। একটি হলো আশ্বিন উৎসব। আশ্বিন উৎসব হচ্ছে জামাই পরবের উৎসব, জামাই ষষ্ঠীর উৎসব। যখন সমতলে আমরা দুটো পুজো করি, যখন কাশফুল ফোটে, টোটোপাড়ার গোয়াপি নদীর তীরেও যখন কাশফুল ফোটে, হ্যাঁ হ্যাঁ হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার, আপনি বলুন স্যার। হ্যালো, হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? আবার হ্যাঁ স্যার। ষষ্ঠী পূজা থেকে নবমী পূজা পর্যন্ত এই 4 দিনের মধ্যে যে কোনো একদিন জামাই সেই শ্বশুর বাড়িতে আসবে, এটা ধরে নিয়ে টোটোরা প্রস্তুতি চলেন। যেদিন সকালে বউয়ের হাত দিয়ে ইউ বা মাদক পানীয় নিয়ে মেয়ে তার বাবার বাড়িতে আসে, সেদিন সেই বাড়িতে ধরে নেয় আজকে জামাই আসবে। জামাইকে বরণ করবার জন্য, জামাইকে আরো কি করে সন্তুষ্ট করা যায় সেজন্য টোটোরা নানান রকমের আয়োজন করে থাকেন। সন্ধ্যার পর থেকে পান ভোজন এবং নৃত্য গীতের আয়োজন থাকে।
এবং সেখানে তারা জামাই বরণের উৎসব, আমাদের দুর্গাপূজা উৎসবের সঙ্গে সমতা রেখে সেই সময় তারা আশ্বিন উৎসব নামে উৎসব করেন। আরেকটি উৎসব হচ্ছে বসন্তকালে হয়, সেটি শরতে উৎসব। যখন কমলা লেবু বা বাতাবি লেবুর ফুল আসে, ফোনটাই তো জীবন। তোর একটা ছবি আঁকতে বুঝতে মেটেছিস? ছবি ফোন দে, হেডফোন দে, হেডফোন দে, বাড়িটা তুলে দিতে ছবি আঁক। হ্যাঁ, হ্যালো স্যার। ওইটার উপর হ্যালো, ছবি আঁক। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? এখানে জল, এখানে আনবি না। এগুলো সব আঁক। হ্যাঁ স্যার, আবার একটু মনে হয় লিংক আউট হয়ে গেছে আপনার। হ্যাঁ 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 হ্যাঁ, আপনি স্যার ভিডিওটা অফ হয়ে থাকছে, আপনি ওটা একটু ঠিক করে নেন স্যার। ভিডিওটা অফ হয়ে থাকছে। হ্যাঁ, আপনি আবার জয়েন করে যান স্যার। হ্যাঁ হ্যালো, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। যাই হোক, স্যারের কানেকশন মনে হয় নেটওয়ার্ক আউট হয়ে গেছে। আবার একবার জয়েন করেন। হ্যাঁ, রিজয়েন করে যান আবার। হ্যাঁ হ্যাঁ, একবার রিজয়েন করে যান আবার। হ্যাঁ, ওকে। হ্যাঁ, যে কিছুটা নেটওয়ার্ক সমস্যা হয় আমাদের। স্যার আবার জয়েন করেছেন। হ্যাঁ স্যার, বলুন স্যার। এতক্ষণ আমরা যে টোটোপাড়ার উৎসবের কথা বললাম, একটা উৎসব আশ্বিন উৎসব, সেটা জামাই বরণের উৎসব, জামাই ষষ্ঠীর উৎসব। আরেকটি হচ্ছে বসন্তকালীন উৎসব। সেই উৎসবে কৃষিকেন্দ্রিক উৎসব এটা, যাতে ফসল ভালোভাবে ঘরে উঠে ফসলের ভালো ফলন হয়, সেই সময় শরতে উৎসব তারা পালন করে থাকেন। সেই সময় টোটোপাড়ায় কমলা লেবু গাছে এবং বাতাবি লেবু গাছে ফুল আসে। এই দুটো অর্থকরী ফসল যাতে ভালোভাবে ঘরে উঠে ভালো ফলন হয়, এই জন্য টোটোরা গোয়াতে নদীর পাড়ে এই পূজা তারা করে থাকেন, পূজা উৎসব তারা করেন। এটা হলো টোটোদের উৎসবের মধ্যে পড়ে। আমি টোটোদের নৃত্যের কথা বলেছি, টোটোদের বিবাহের কথা বলেছি, টোটোদের মৃতদেহ সৎকারের কথাও বলেছি। এই সময়ে একটা জিনিস এখানে উল্লেখ করা হয়নি, সেই জিনিসটা হলো টোটোপাড়ায় মাত্র 1620 জন টোটো সম্প্রদায়ের মানুষ বসবাস করলেও টোটোপাড়ায় এখন কিন্তু তারা নিজ বাসভূমে পরবাসী, অর্থাৎ টোটোরা এখন সেখানে সংখ্যালঘু। টোটোদের সমস্ত জমি অন্য সম্প্রদায়ের মানুষেরা দখল করে নিয়ে তারা ভোগ করছেন। টোটোরা নিজেদেরকে জমি, যে জমি সেখানে 1889 খ্রিস্টাব্দে সেখানে টোটোপাড়াতে যে জমি তাদের রেকর্ডভুক্ত হয়েছিল, সান্ডার সাহেব 1889 থেকে 94 সাল পর্যন্ত টোটোদের 1116.74 একর জমি টোটো রেকর্ড করা ছিল। সেই সময় টোটোদের 60টি পরিবার ছিল এবং এই 60টি পরিবারের যৌথ ভাবে সমাজ ব্যবস্থায় তারা বসবাস করতেন। সবাই তারা জমির মালিক ছিলেন, একসাথে বসবাস করতেন। সেই জমির থেকে এখন 1969 সালে বর্গা আইন পাস হওয়ার পর, সংরক্ষণ ব্যবস্থা উঠে যাওয়ার পর, তা কিন্তু এখন বর্তমান সময়ে 123টি পরিবারের মধ্যে 89টি পরিবারের মধ্যে মাত্র 347.43 একর জমি রেকর্ডভুক্ত হয়েছে। বাকি জমি রেকর্ডভুক্ত হয়নি। বর্তমানে টোটোরা নিজ বাসভূমে পরবাসী এবং তারা এক ভয়ানক ভূমি সংস্কার ব্যবস্থার মুখে দাঁড়িয়ে আছে। টোটোরা নিজ বাসভূমে এখন পরবাসী, এ কথাই বলা যেতে পারে। বর্তমান সময়কাল পর্যন্ত 150টি পরিবারের মধ্যে সামান্য জমি রেকর্ড হয়েছে, অন্য জমি সব অন্য সম্প্রদায়ের মানুষেরা দখল করে নিয়েছে। সংরক্ষণ প্রথা উঠে যাওয়ার ফলে
টোটোদের অস্তিত্বই কিন্তু এখন প্রায় বিলুপ্ত হতে চলেছে। আমাদের উত্তর বাংলায় বিশেষ করে ডুয়ার্স অঞ্চলে একটিমাত্র আদিবাসী জনগোষ্ঠীর মানুষের বসবাস, সেটা টোটো। টোটোরা আজ গভীর সংকটের মুখে। এই সংকটের মুখে থেকেও তারা কিন্তু শিক্ষার আলোতে তারা একটু স্যার হ্যাঁ হ্যালো, স্যার হ্যাঁ বলো, কে বলছেন? স্যার আমি রেণুকা বলছি। কি বলছো তুমি? স্যার মাথাটা কেমন করছে, তাই লেফট হয়ে যাব। লেফট হয়ে ইউটিউবে দেখো। আচ্ছা হ্যাঁ স্যার, আবার কানেকশন ডিসকানেক্ট হয়ে গেছে স্যার। আপনি দ্রুত শেষ করে নেন আর কি টোটোটা, তারপরে আমরা অনুষ্ঠান সমাপ্তির দিকে যাই। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ আপনি জয়েন করেন, হ্যাঁ 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 জয়েন করেন। ওকে, তুমি না কথা বলছো, এটা অফ করতে পারো না? সাউন্ড অফ আছে, হ্যাঁ? সাউন্ড অফ আছে। রেণুকার কথা শোনা গেল কি করে? ওটা আমি ওইখানে উত্তর দিচ্ছিল বলে ওকে উত্তর দিলাম, এখানে ওকে তো আমি এখানে উত্তর দিচ্ছি। এখানে অন করে স্যারের সঙ্গে কথা বলছি। হ্যাঁ তৌসিফ ওনার সঙ্গে জয়েন। হ্যাঁ 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 এসছেন এসছেন। হ্যাঁ স্যার এসছি স্যার। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ স্যার বলেন স্যার। আমরা টোটো জনগোষ্ঠীর সম্পর্কে আপনাদের সামনে তাদের টোটো সম্প্রদায়ের মানুষের বর্তমান চিত্র, টোটো জনজীবনের তাদের বর্তমান সাংস্কৃতিক জীবন থেকে ধরে অর্থনৈতিক জীবন, তাদের কৃষি ব্যবস্থা, তাদের সমাজ জীবন, তাদের বাসগৃহ, তাদের খাদ্য, এই সমস্ত বিষয় সম্পর্কে আমরা এখানে উল্লেখ করলাম। আজকের আলোচনায় আমরা আরো দু একটি জনগোষ্ঠীর মানুষের কথা বলার ইচ্ছে আমাদের ছিল একই জনগোষ্ঠীর মধ্য থেকে, কিন্তু মানে এই যে আমরা যে ব্যবস্থার মধ্য দিয়ে আলোচনার সকলে অংশগ্রহণ করছি, সেই ব্যবস্থায় কিছু যান্ত্রিক ত্রুটির জন্য আমাদের আলোচনা এখানে সংক্ষিপ্ত ভাবে আমরা এখানে শেষ করছি। সবাইকে নমস্কার জানাই। যারা এতক্ষণ আমাদের এই আলোচনা শুনেছেন তাদেরকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই, এবং আমার এই আলোচনার মধ্যে কোথাও ত্রুটি থাকলে আপনারা উদার মনে আমাকে ক্ষমা করে দিবেন, সেই আর্জি জানিয়ে আপনাদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন, শুভকামনা এবং নমস্কার জানিয়ে আমার আজকের আলোচনার কথা বা বক্তব্য আমি এখানে শেষ করছি। সবাইকে শুভকামনা জানাই, নমস্কার জানাই, ভালো থাকুন সবাই। নমস্কার। স্যার স্যার হ্যালো, হ্যাঁ স্যার শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ স্যার আমরা একটুখানি জেনে নিই আমাদের ছাত্রছাত্রীদের কোনো প্রশ্ন যদি থাকে তো সেটা একটু স্যার আমরা জেনে নিই। আমাদের ছাত্রছাত্রীরা যারা আছো তাদের যদি কোনো প্রশ্ন থাকে সে আনমিউট করে প্রশ্ন রাখতে পারো অবশ্যই। আচ্ছা যদি ছাত্রছাত্রীদের কোনো প্রশ্ন না থাকে, আমার একটা প্রশ্ন মনে আসছে যে এই যে জনজাতিদের কথা আমরা এতক্ষণ শুনলাম, আমরা সত্যি সত্যি অনেকটাই সমৃদ্ধ হলাম এসব সম্পর্কে, তথ্য সম্পর্কে আমাদের জানা ছিল না, অনেক অজানা তথ্যকে উন্মোচন করলেন স্যার। আমার একটা একটু জিজ্ঞাসা ছিল যে এই বর্তমানকালে মানে হয়তো এই যে কোভিড পরিস্থিতিতে যে অর্থনৈতিক সংকট সারা বিশ্ব জুড়ে চলছে, এমনিতেই তো এই জাতিগুলো তুলনামূলকভাবে দরিদ্র সীমার মধ্যেই পড়ে। তো এই কোভিড পরিস্থিতিতে তাদের অবস্থা এখন কিরকম আছে, তাদের অর্থনৈতিক অবস্থা বা যে জীবন ধারণে তারা এতদিন অভ্যস্ত ছিল সেখানে কি কোনো প্রভাব পড়েছে স্যার? হ্যালো স্যার শুনতে পাচ্ছেন? স্যার আপনার এটা মিউট হয়ে আছে, আপনি আনমিউট করুন। হ্যালো স্যার। হ্যালো। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার প্রশ্নটা শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। আপনি প্রশ্নটা শুনেছেন স্যার? হ্যাঁ, আপনি প্রশ্নটা শুনলেন স্যার? না আমি তো এইটা শেষ করে দিলাম। হ্যাঁ বলবা কিছু? হ্যাঁ স্যার বলছো? প্রশ্ন ছিল স্যার, প্রশ্ন
আপনার হ্যাঁ, বলো বলো। স্যার আমাদের ম্যাম রচনা আরেকবার প্রশ্নটা করো। হ্যাঁ 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 স্যার, আপনার আলোচনা আমাদের সত্যি সত্যি সমৃদ্ধ করেছে। হ্যাঁ, আমরা অনেক অজানা বিষয় জানতে পেরেছি, কিন্তু আমার মনে একটা কৌতূহল এসেছে যে এই কোভিড পরিস্থিতিতে সমগ্র বিশ্বে যেমন একটা অর্থনৈতিক মন্দা বা সমস্যা তৈরি হয়েছে, সেই হ্যাঁ, অবস্থাতে এই যে জনজাতিগুলো আছে তারা তো এমনিতেই কিছুটা দরিদ্র সীমার নিচে বা দারিদ্র্যের মধ্যেই তাদের দিন গুজরান হয়। তো এই পরিস্থিতিতে, এই বর্তমানের এই 5-6 মাসের এই পরিস্থিতিতে তাদের অবস্থা এখন কেমন আছে, মানে তারা কেমন আছেন আর কি? হ্যাঁ, হ্যাঁ, এই প্রশ্নের উত্তরে একটা কথা বলা যেতে পারে। শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আহ, একটা কথা বলা যেতে পারে, আমি যে দুটো জনগোষ্ঠীর কথা বললাম তাদের সাথে আমার নিয়মিত মানে ফোনে যোগাযোগ আছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আমাদের ডুয়ার্স অঞ্চলের যে আদিবাসী গ্রামগুলো আছে এবং আদিবাসী ছাড়া অন্যান্য জনগোষ্ঠীর যে গ্রামগুলো, সেই গ্রামগুলো কিন্তু এই অস্থির অবস্থায় করোনা কোভিড-19 যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কিন্তু তারা এখনো তারা সুস্থ অবস্থায় আছেন। একজন মানুষেরও একজন আবার স্যার লেফট হয়ে গেলেন, মানে আসলে এতটাই নেটওয়ার্কের অবস্থা নেটওয়ার্কের। আজকে খুবই হ্যাঁ, খারাপ। হ্যাঁ, তো আমি দেখছি স্যার, হ্যাঁ জয়েন করেছেন স্যার, আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো স্যার, স্যার আপনার আনমিউট করতে হবে, মিউট করা আছে, মিউট হয়ে আছে স্যার, মাইক অন করতে হবে। হ্যালো, ঠিক আছে তৌসিফ, তাহলে হ্যাঁ আমরা অনুষ্ঠানটাকে এবার একটু গুটিয়ে আনি, কারণ হ্যাঁ, নেটওয়ার্ক আজকে ভীষণই আমাদের অন্তরায় হয়েছে আলোচনায়। আসলে এত সুন্দর একটি আলোচনা অনুষ্ঠান হ্যাঁ হ্যাঁ চলছিল হ্যাঁ, এবং এবং অনেক প্রশ্ন কিন্তু মানে সত্যি হ্যাঁ, সত্যি অনেক প্রশ্ন উঠে আসছিল, মানে আমার স্যার কাছে তো জয়েন করেছেন, আসছিলই আর স্যার কি। আরেকবার জয়েন করেছেন স্যার, শুনতে পাচ্ছেন আপনি? ব্রত দিদি সাউন্ডটাকে মিউট করো। হ্যাঁ হ্যাঁ, মিউট করছি। হ্যালো, তো হ্যাঁ স্যার, এবার এবার হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি, আপনি যেটা বলছিলেন কন্টিনিউ করেন। হ্যাঁ, যে প্রশ্ন বলছি যে আমাদের এখানে আমি যে দুটো জনগোষ্ঠীর মানুষের কথা বলেছি তাদের মধ্যে করোনার আক্রমণের খবর এখনো কিন্তু আমরা পাইনি। তারা সবাই প্রায় সুস্থ আছেন। শুধু এই দুটি জনগোষ্ঠী নয়, অন্যান্য আদিবাসী জনগোষ্ঠী সহ অন্যান্য জনগোষ্ঠীর মানুষেরাও এখনো কিন্তু এখানে তাদের মধ্যে এই সংক্রমণ দেখা দেয়নি। তারা এখনো সুস্থ এবং ভালো আছেন করোনা পরিস্থিতির মধ্যে। এরকম একটা খবর শুনে সত্যি ভালো লাগছে যে তারা সুস্থ আছেন। আসলে আমরা তো চাই যে যেখানে আছে এই পরিস্থিতিতে হ্যাঁ, যাতে সুস্থ থাকে। আহ, হ্যাঁ, আর এদের অর্থনৈতিক অবস্থা এখন কেমন? মানে তারা যে হ্যাঁ, জীবিকার সঙ্গে যুক্ত ছিল সেই জীবিকা তো কিছুটা হলেও এই পরিস্থিতিতে একটু টালমাটাল হয়েছে। তো এই পরিস্থিতিতে তাদের এখন অর্থনৈতিক অবস্থা এখন এখন কেমন যেমন আছে? যেমন আমি আগেই বলেছি, আমাদের এখানে চা বাগান অধ্যুষিত অঞ্চল। সেই বাগানগুলোতে কিন্তু এখন 100% শ্রমিক নিয়ে কাজ শুরু হয়েছে। আচ্ছা অনেকগুলো বাগান বন্ধ আছে ঠিকই, সেখানে আচ্ছা অনেক আচ্ছা কিছু অসুবিধা দেখা দিচ্ছে। এবং কৃষি অঞ্চলে কৃষি উৎপাদনের ক্ষেত্রে কিন্তু কাজ চলছে, থেমে নেই। অভাব অনটন আছে, যথাসম্ভব তার সহযোগিতা
ঠিক আছে তৌসিফ, হ্যাঁ, তো প্রচন্ড ভাবেই আমাদের গন্ডগোল হচ্ছে। হ্যাঁ, এত সুন্দর আলোচনাটা। তো আমরা অনুষ্ঠানের একেবারেই শেষেই এসে পৌঁছেছি। আমাদের বিষয়বস্তুটিও ছিল খুব সুন্দর, কিন্তু এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে সত্যিই এত বিস্তৃত বিষয় জানা সম্ভব নয়। আসলে এটি একটি আহ, প্রবাহিত বা ধারাবাহিক সিরিজ হলে খুবই ভালো হতো। তো আমরা আমাদের যান্ত্রিক সমস্যা বা এই যে সামগ্রিক ব্যবস্থা, এটাকে নিয়েই আমাদের চলতে হবে। সুদূর আলিপুরদুয়ার থেকে আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন বিশিষ্ট লোক সংস্কৃতি বিশেষজ্ঞ প্রমোদ নাথ। তো স্যার বেশ কিছুক্ষণ তার নেটওয়ার্ক ভালো থাকার জন্য আমরা অনুষ্ঠানটা ভালোভাবে এগোতে পেরেছিলাম, এবং শেষের দিকে এসে বারবার আমাদের যে আন্তর্জালিক পদ্ধতি সেখানে ডিস্টার্ব হচ্ছে, এবং আমি জানি এটাও আমার অনেক ছাত্রছাত্রীদেরও প্রবলেম হচ্ছে। অনেকেই শেষে জয়েন করেছে বা চলেও গেছে। তো স্যার আমাকে ফোন করেছেন, আমি একটুখানি কথা বলে আপনাদেরকে আবার। হ্যাঁ হ্যাঁ, হ্যালো স্যার। হ্যাঁ স্যার। স্যার, হ্যাঁ স্যার, আমরা বুঝতে পেরেছি স্যার। আমরা স্যার অনুষ্ঠানটা সমাপ্তি করছি স্যার। হ্যাঁ 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 স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার। আর স্যার আমরা আহ, আমরা আগামী দিনে যদি এই পরিস্থিতিটাকে সামলে নিয়ে আগামী দিনে আমরা চাইছি আপনি আমাদের কলেজে আসবেন সশরীরে, আমাদের ছাত্রছাত্রীরা সামনে থেকে আপনার কথা আমরা শুনবো, আপনার অভিজ্ঞতা, আপনার গবেষণা, আপনার আহ, চিন্তন সমস্ত কিছুকে আমরা আমাদের সঙ্গে শেয়ার করবেন, এই আশা রাখছি স্যার। এবং আমার কথা আপনি যেমন শুনছেন আমার ছাত্রছাত্রীরাও শুনছে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার। আচ্ছা। তো আমরা কিছুটা মনে হয় শুনতে পেলাম। আমাদের প্রমোদ নাথ স্যার তিনি সুদূর আলিপুরদুয়ার থেকে বারবার চেষ্টা করছেন, আসলে তার নেটওয়ার্কটাও ডিস্টার্ব হচ্ছে। তো তিনি ইচ্ছা প্রকাশ করেছেন অবশ্যই আমাদের মুখোমুখি হতে। এই পরিস্থিতি কাটিয়ে উঠলে আমরা চাইবো তিনি আসুন আমাদের কলেজে। আর যে সমস্ত ছাত্রছাত্রীরা আমাদের সঙ্গে ছিলে, আমাদের শিক্ষক মহাশয় বা অধ্যাপক অধ্যাপিকারা আছেন যারা আমাদের ছাত্রছাত্রী, প্রত্যেককেই বাংলা বিভাগের পক্ষ থেকে অভিনন্দন। আগামী দিনে এই ধরনের প্রোগ্রাম আমরা আবার করব। সেপ্টেম্বর আগামী 28শে সেপ্টেম্বর আরও একটি প্রোগ্রাম হবে ঠিক বিকাল 4টা থেকে। আবার একইভাবে বলে রাখি প্রত্যেককেই, শিরোনাম বিস্ময়ে ভ্রমি বিস্ময়ে, রবীন্দ্রনাথ ও বিজ্ঞানের জগৎ। তো রবীন্দ্রনাথ ও বিজ্ঞান নিয়ে বলবেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জয়দীপ ঘোষ। আমরা আমাদের ছাত্রছাত্রীদের সঙ্গে সঙ্গে আমরাও সমৃদ্ধ হব। আজকের আলোচনাতেও আমরা সমৃদ্ধ হয়েছি। ভালো লেগেছে আমাদের আজকের প্রোগ্রামটি। আরো ভালো হতো যদি যান্ত্রিক ব্যবস্থাপনা বা ত্রুটিটাকে আমরা এড়াতে পারতাম। সবকিছু আমাদের হাতে থাকে না, এই পদ্ধতিকে নিয়েই আমরা এগিয়ে যাব। প্রত্যেককেই শুভ সন্ধ্যা জানাই। আজকে আমরা শেষ করছি। সকলকে ধন্যবাদ। খুব সুন্দর বলেছেন কিন্তু।